কথায় সবগুলো যা যা আছে এখানে সব একবার আলোচনা করে দিচ্ছি। কিসের ছুটি কালকে? কাল কি না, আমাদের কোনো ছুটি নেই। সরকারি ছুটি কি কালকে? শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, হ্যাঁ সরকারি ছুটি না, আমাদের শুধু সরকারি ছুটি। আচ্ছা হ্যাঁ, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, তাই না? ওপরের এদের নাম কি বলেন তো? যে কোনো একটা বললেন। মেনু বার, তারপর 6 মাসের কোর্স করছেন নাই, আসে নাই। লায়েল বলো, এটা কি? মেনু বারই তো। আচ্ছা, তারপর নিচেরটার বার নাম কি? নিচের বারের নাম কি? টুলবার। আচ্ছা, এই যে এক একটা নাম লেখা আছে, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এগুলো কি? ক্যাটাগরি না? সাবাস, গ্রাফিক্স থেকে বের হয়ে আসেন। দেখছেন আপনারা ওয়ার্ডের অনেক কিছু জানেন না। এটা হচ্ছে ট্যাব বার, এটা হচ্ছে ট্যাব বার। দ্বিতীয়টা হচ্ছে রিবন বার, এবং এর ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? হোম ট্যাব, ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব। আর এই যে বিভিন্ন যে আইকনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার বিভিন্ন টুল, ঠিক আছে? বিভিন্ন টুল। মাইক্রোসফট ওয়ার্ডে শর্টকাট কিছু কমান্ড আমরা সবাই জানি মোটামুটি। একটা হচ্ছে কপির জন্য কি সি, পেস্টের জন্য কন্ট্রোল ভি। কপি কি স্টোরেজ করে রাখা যায়? কিসে? উইন্ডোজ ভি, হ্যাঁ সেটার নাম কি? ক্লিপবোর্ড। সেটার নাম হচ্ছে ক্লিপবোর্ড। এই যে এখানে আপনার এই পেস্টের এই ঘরেও আপনার স্টোরেজ করে রাখা যায়। এই যে এখানে ক্লিপবোর্ড লেখা আছে না এখানে, আর সেটা হচ্ছে আপনার উইন্ডোজ ভি। এ দেখেন আমি কিছু কিছু একটু আগে কাজ করতেছিলাম, কাজ করার সময় যা যা কপি করছি, মানে কম্পিউটার চালু হওয়া থেকে শুরু করে বন্ধ হওয়ার আগ পর্যন্ত যা যা কপি করছি সবগুলো এখানে আমার কপি হয়ে আছে, স্টোরেজ হয়ে আছে। এটাকে বলা হয় ক্লিপবোর্ড। আচ্ছা, এখানে আহামরি তেমন কোনো কিছু আসবে না, আপনাকে কিছু লিখতে দিবে, কিছু শেপের কাজ দিবে, মানে আপনাকে বলবে যে তুমি এরকম তৈরি করো। এখানে যে ছবিটা তুমি দেখতেছো সেই ছবিটা তুমি তৈরি করো, ঠিক আছে? তার মানে এখানে একটা অ্যালাইনমেন্ট সিস্টেম আছে, একটা শেপ আছে পিছনে। এই পাশে দেখেন লেখাগুলো কি একদম সুন্দর অ্যালাইনমেন্ট আছে না? এখানে দেখেন লম্বা একটা লাইন আছে না? এই দেখে 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 এই বিষয়গুলো আপনাকে যুক্ত করতে হবে। এবং এখানে ওরা ফন্ট সাইজ বলে দিবে যে টাইটেলের নামের জন্য এই ফন্ট সাইজ হবে, এখানে যে বৃত্তটা আছে বৃত্তের সাইজ এত বাই এত হবে, এগুলো ওরা বলে দেয়। না, লরেন ইপসন লেখা যাবে না। ওরা যে লেখা দিবে হুবহু সেটা আপনাকে টাইপ করতে হবে, ওরা লেখা দিয়ে দিবে। আবার যদি ভালো কোনো অ্যাসেসর আসে তাহলে সে বলবে যে তুমি লরেন ইপসন দিয়েই লেখো, কোনো সমস্যা নেই। সো পরীক্ষায় এই যে এরকম ডিফল্ট একটা কিছু এখানে আসছিল, এরকম একদম সাদামাটা এরকম ছিল। এই পাশে কিছু লেখা ছিল, কিছু আইকন আছে। আমরা দেখি, আমরা সবগুলো দেখি। প্রথমে বাম পাশের যে গ্রুপটা আছে নাম হচ্ছে আপনার ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের ভিতরে আছে কাট কপি, যেটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এরপর পেস্ট, যেখানে আমরা পেস্ট স্পেশাল আছে, এটা পরে আলোচনা করতেছি। ফরম্যাট পেইন্টার, এটা কাজ কি কেউ বলতে পারবেন? ফরম্যাট পেইন্টার, আচ্ছা কপি টাইপের, হ্যাঁ মানে একটা যে ফরম্যাটে আপনি কপি করবেন অন্য একটা লেখা হুবহু সেই ফরম্যাটেই পেস্ট হবে। ফন্ট গ্রুপের ভিতরে প্রথমে আছে হচ্ছে আপনার ফন্ট, যেটা আমরা ফটোশপে দেখছি যে ফন্ট চেঞ্জ করা যায়, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে ফন্ট সাইজ, লেখাকে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা। আন্ডারলাইনে আবার স্টাইল আছে, ডাবল আন্ডারলাইন, ড্যাশেস আন্ডারলাইন,
এরপর আবার মোর আন্ডারলাইনও আছে। মোর আন্ডারলাইনের ভিতরে আপনি চাইলেন কী করতে পারেন, প্রত্যেকটা ওয়ার্ডেও আন্ডারলাইন করতে পারেন। যেমন ধরেন আমি এখানে লিখলাম নেকটার বগুড়া, দেখেন নেকটার বগুড়া দুটো ওয়ার্ড না? নর্মালি যদি আমরা আন্ডারলাইন দিই পুরোটা জুড়ে বসতেছে, আমি চাচ্ছি যে শুধুমাত্র নেকটার এবং বগুড়া, মাঝখানে আন্ডারলাইন বসবে না। তাহলে আমরা এখান থেকে চলে যাব মোরে আসার পরে আন্ডারলাইন স্টাইল, এখান থেকে দিব হচ্ছে আমরা ওয়ার্ডস অনলি, ওকে দিয়ে দিই। দেখেন যে মাঝখান থেকে আমার আন্ডারলাইনটা উঠে গেছে। ওকে, এরপর আছে হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, যেটাতে কী করা হয় স্কোয়ার, ওপরে স্কোয়ার নিচে স্কোয়ার। এটা কিন্তু আমাদের ইয়েতেও ছিল, ফটোশপেও ছিল কিন্তু। এরপরে আছে হচ্ছে আপনার ইফেক্ট, এটাকে বলা হচ্ছে আপনার কি বলে টেক্সট না, এটার নাম কি ওয়ার্ড আর্ট। এটাকে বলা হচ্ছে ওয়ার্ড আর্ট, মানে অটোমেটিকলি আপনার লেখাকে একটা ডিজাইন করে দিবে, ঠিক আছে, অটো ডিজাইন করে দিবে আপনার লেখাটাকে। এটার নাম হচ্ছে আপনার ওয়ার্ড আর্ট। এই যে এরকম খোদাই করার মতন কিছু একটা আপনাকে তৈরি করে দিবে। এরপরে উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, মানে ফন্ট সাইজ বড় করবে, এবং ডিক্রিজ ফন্ট সাইজকে আপনার ছোট করবে। আপনার প্রশ্নে অনেক জায়গাতে বলা থাকবে যে এই লেখার ফন্ট সাইজ এত, মানে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। যে ওর যে নামের ফন্ট সাইজ দিছে 60, ঠিক আছে, নামের ফন্ট লিখতে বলছে এরিয়াল ব্ল্যাকে, এরকম বলছে যে এরিয়াল ব্ল্যাক, আপনি কি করছেন শুধু এরিয়াল লিখছেন, ওটার জন্য কিন্তু মার্ক কাটবে। প্রশ্নে যা যা বলা থাকবে সেম টু সেম সেটাই করতে হবে। তাহলে এটা হচ্ছে ইনক্রিজ, এটা হচ্ছে আপনার ডিক্রিজ, ঠিক আছে। এরপরে যে পার্টটা আছে এটা হচ্ছে আপনার সেন্টেন্স কেস, মানে কেস যেটাকে বলা হয়, যে সবগুলোকে আমি আপার কেসে করব, অথবা সেন্টেন্স কেসে করব, অথবা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করব। এটা প্রশ্নে যেভাবে থাকবে ঠিক ওইভাবে আমরা আগাবো। এরপর আছে হচ্ছে আপনার টেক্সট মার্ক বা টেক্সট হাইলাইট। ডিফল্টভাবে এই কয়টা কালারে এখানে আপনার শো করবে, মানে আমরা যে লেখাটা নিছি তার ব্যাকগ্রাউন্ডে এই হাইলাইট লেখাটা সবসময় ব্যবহার করা হয় ব্যাকগ্রাউন্ডে। নর্মালভাবে যদি আমি লিখি, এখানে এগুলোকে উঠাই দিই, নর্মাল টেক্সট লিখতেছি, দেখেন এখানে আপনার এই যে মানে মার্ক করেও লেখাটা আপনার কী হবে, চোখে লাগবে। এরপরে যে স্টেপটা আছে এটা হচ্ছে আপনার ফন্ট কালার, এটা হচ্ছে আপনার ফন্ট কালার। সো মোটামুটি ফন্টের এই কয়টা পার্টি থাকে। ও এটার উপরে আছে একটা যে ক্লিয়ার ফরম্যাটিং, এখানে যা যা কাজ করছি সবগুলো আমার নাই হয়ে যাবে। একদম নর্মাল যে কালার, শুধুমাত্র আছে কি আমার হাইলাইট টেক্সটটা আছে, এই নর্মাল টেক্সটটা আমার এটা রূপান্তর হয়ে যাবে, মানে যা যা কাজ করছিলাম ফরম্যাটিং সব আমার উঠে যাবে। এটা হচ্ছে ফন্টের গ্রুপের কাজ। এরপর হচ্ছে আপনার প্যারাগ্রাফ গ্রুপের কাজ। প্যারাগ্রাফের ভিতরে প্রথম যেটা আছে সেটা হচ্ছে বুলেট পয়েন্ট, যেটা আমরা ফটোশপে বিভিন্ন আইকন দিয়ে বসায় বসায় কাজ করছি। এটা হচ্ছে আপনার বুলেট পয়েন্ট। আপনি চাইলে বুলেট আপনার নিজের ছবিও এখানে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমি যদি ওয়ান লিখে, দেখেন লিখে শুধুমাত্র স্পেস দিছি, 1 ডট স্পেস দিছি, দেখেন অটোমেটিকলি নাম্বার বুলেটটা সে নিয়ে নিছে। ধরেন আমি এরকম লিখতেছি যে বগুড়া, ইন্টার দিলে কী হবে, অটোমেটিক নাম্বারটা চলে আসবে। এটাকে বলা হচ্ছে আপনার বুলেট পয়েন্ট। আপনার সিবির ভিতরে এই দেখেন এখানে বুলেট আছে না, এরকম আপনার বুলেট যুক্ত করতে হবে। ওটা ছিল কি ডিজাইন বুলেট, এটা হচ্ছে আমার নাম্বার বুলেট। সো এটাকে সিলেক্ট করে নাম্বার বুলেটটাকে উঠায় দিই, উঠায় দেওয়ার পরে এখান থেকে আমার প্রয়োজন মতো বুলেট আমি সিলেক্ট করে দিব। চাইলে এখানে আমি কি করতে পারি, বুলেটের কালারও পরিবর্তন করতে পারি। এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা ডিফাইন নিউ বুলেট, না সরি হ্যাঁ ডিফাইন নিউ বুলেটে যাব। ডিফাইন নিউ বুলেটে আসার পরে আপনার এই যে ফন্টে আসার পরে কালার এই যে ফন্ট কালার, এখান থেকে আমি বুলেটের কালার পরিবর্তন করে দিতে পারি। বোঝা গেল কীভাবে করলাম? অ্যারোতে ক্লিক দিলাম, ডিফাইন নিউ বুলেট, ফন্টের কালার, আমি যে কোনো কালার আমার যেটা ভালো লাগবে সেই কালারটা আমি এখানে দিতে পারবো। ওকে, অ্যালাইনমেন্ট কোন দিকে হবে, লেফট, সেন্টার, রাইট।
রাইট দিলে লেখা থেকে বুলেটটা আরও দূরে সরে যাবে, ঠিক আছে। আমরা লেফট দিলে মোটামুটি একটা কাছে থাকে। এখন এইখানে আপনি আইকনটাকে চেঞ্জ করবেন, এই আইকনটা আপনার ভালো লাগতেছে না, বা ডিফল্টভাবে আপনার কাছে যে কয়টা আইকন আসছে সেই কয়টা আইকন ভালো লাগতেছে না। আমরা স্যাম্বলে যাব, স্যাম্বলে আসার পরে এখানে কোটি কোটি আইকন আছে, ঠিক আছে। এমন কোনো আইকন নাই যে এখানে নাই, অনেক আইকন আছে। আপনার যেটা খুশি, আপনার যেটা ভালো লাগবে সেই আইকনটা আপনি এখান থেকে যুক্ত করে দিবেন। কথা বোঝা গেল? ধরেন আমি যেটা নিলাম, আইকন দিয়ে দিলাম। এখন আপনার মনে হচ্ছে যে না, এখানে একটু আমার ছবি বসাবো, নিজের ছবি বুলেট হবে। এই পাশে লেখা আছে কি পিকচার, এখানে যাই ওয়ার্ক অফলাইন, শেখ মুজিবের ছবি নিলাম, ইনসার্ট করলাম, ওকে দিয়ে দিলাম, বুলেট হয়ে গেল। এখন যদি আমি ইন্টার প্রেস করি, ওটাই আপনার কি হয়ে আছে, বঙ্গবন্ধু বুলেট হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বুলেটটাকে বুঝতে পারছেন। এখন কোশ্চেনে আমার যে কোনো বুলেট দিক যদি আমার এখানে না থাকে, আপনি চাইলে ফ্ল্যাট আইকন থেকে বুলেটটাকে ডাউনলোড করে এখানে ইনসার্ট করে আবার যুক্ত করতে পারেন। আচ্ছা, মনে হয় যদি আপনার না দেয়, কি বলে ওটাকে, নেট কানেকশন যদি না দেয় তাহলে পারবেন না, তাছাড়া এমনি আপনি করতে পারবেন, যে কোনো বুলেট দিয়ে আপনি করতে পারবেন। সো এটা হচ্ছে বুলেটের খেলা। এখানে এটা হচ্ছে আপনার কোনো প্রকার সিরিয়াল নাই, ইচ্ছা মতো। এরপরটা হচ্ছে আপনার নাম্বার বুলেট, নাম্বার আছে, তারপরে এবিসি আছে, রোমান সংখ্যা আছে, যেটা খুশি আপনি এখান থেকে দিতে পারেন। এখন ধরেন আমি বগুড়ার ভিতরে লিখে দিচ্ছি সদর। সদর সদর কি বগুড়া বরাবর হয়? বগুড়ার ভিতরে সদর অবস্থিত, তাহলে ভিতরে বলতে কি এক ধাপ ভিতরে দিব, মানে ট্যাব এটা ইউজ করব, এখানে সেটা ট্যাব দিয়ে দিব। তাহলে কি এখন মানে বগুড়ার ভিতরে আছে কি সদর। এখন ধরেন এখানে দিচ্ছি যে শাহজাহানপুর, ঠিক আছে। এরপর দিলাম হচ্ছে কালো, ঠিক আছে। এভাবে আমরা এটাকে বললাম সাব বুলেট, ঠিক আছে। এটা মেইন আন্ডারে আপনার এগুলো চলতেছে। আচ্ছা, বুলেট আমরা দেখলাম। এরপরে ধরেন আমি অনেক কিছু লেখা আছে এখানে, ও এলাকাটা নিয়ে আসলাম হচ্ছে আপনার ইকুয়াল লরেম, LOREM, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন কিবোর্ডের ইন্টার প্রেস করলে আপনার কয়েকটা প্যারাগ্রাফ অটোমেটিক তারা দিয়ে দিবে। আচ্ছা, তো এতটুকু বুঝলাম। এখন এরপরে দুটো যে আইকন আছে এটাকে বলতেছি আমরা ইনডেন্টেশন, ঠিক আছে। ইনডেন্টেশনের কাজ হচ্ছে লেখাগুলোকে ভিতরের দিকে নিয়ে যাবে। দেখেন আমি এখানে কার্সার রেখে যদি ইনডেন্ট প্রেস করি, সিলেক্ট করে নিই, যায় না কেন, এই প্যারা থেকে ভিতরে চলে আসছে। ইনডেন্ট আমাদের দুই প্রকার, একটা হচ্ছে আপনার ফার্স্ট লাইন ইনডেন্টেশন, আর একটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং। এটা আসলে হচ্ছে যে এই অ্যারোতে ক্লিক দিয়ে ইনডেন্টেশন স্পেশাল, ফার্স্ট লাইন এবং হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং মানে হচ্ছে প্রথম লাইন ঝুলে থাকবে, পরের লাইনগুলো ভিতরের দিকে আসবে। আর ফার্স্ট লাইন মানে হচ্ছে প্রথমটা ভিতরে যাবে, পরেরগুলো ঠিক থাকবে। বইয়ে এরকমই থাকে যে প্রথমটা আপনার ভিতরে থাকে, তারপরে আপনার সিরিয়াল অনুযায়ী থাকে। এটাকে বলা হচ্ছে আপনার ইনডেন্টেশন। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট যাচ্ছে কিন্তু, ঠিক আছে, কারণ এই বিষয়গুলো খুবই স্যাম্পল বিষয়, যার কারণে অত কিছু আমি দেখাচ্ছি না। আচ্ছা, এটা গেল ইনডেন্টেশন। এরপরে আছে আপনার অ্যালাইনমেন্টটা হচ্ছে লেফট, সেন্টার, রাইট আর জাস্টিফাই। পার্থক্য দেখেন, জাস্টিফাই সব দিকই সমান। আমি ইনডেন্টটা যদি উঠিয়ে দিই, দেখেন সব দিকই সমান। আর নর্মাল যদি আপনার লেফটে থাকে, এই পাশটা ছোট বড় হয়ে যায়, এটাই। এরপরে আছে হচ্ছে আপনার লাইন স্পেস, ওই যে ওটা কী ছিল আমাদের ফটোশপে, লিডিং, সেম এটাও তাই। এখানে আমার গ্যাপটা বাড়বে এবং কমবে, একটা লাইন থেকে পরবর্তী লাইনের মাঝে গ্যাপটা কমবে। এরপরে আছে হচ্ছে আপনার শেডিং, ঠিক আছে, মানে লেখার
পিছনে আমার ব্যাকগ্রাউন্ড কি সাদা না? এই প্যারাগ্রাফ যতটুকু আছে শুধুমাত্র এর পিছনে একটা কালার দিব, এটাকে বলা হচ্ছে আমার শেডিং। দেখেন এই যে পিছনে একটা কালার বসে গেছে, এই কালারটাকে আমরা যে কোনো কালার দিতে পারি, এটা দিতে হবে এমন কোনো কথা নাই। এই পুরোটা জুড়ে আমার লেখাটা বসে যাবে। আপাতত আমি নো কালার দিয়ে রাখি। এরপর আছে আপনার বর্ডার, বর্ডার অ্যান্ড শেডিং। দেখেন বটম বর্ডার, টপ বর্ডার, এই বর্ডার দরকার আছে কিন্তু আমরা যখন সিভি তৈরি করব না, এই দেখেন এখানে একটা বর্ডার আছে না, এগুলোতে আপনার বর্ডার লাইন আছে। এটাতেও করা যায় বা অন্য একটা অপশন আছে, সেটা দিয়েও আমি দেখাচ্ছি। এটা অল বর্ডার, চতুর্পাশে বর্ডার হয়ে যাবে। দেখেন ওই প্যারাগ্রাফের চতুর্থ সাইড কী হয়ে গেল, বর্ডারে আবদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এইটুকু দিয়ে আরেকটু কাজ করি। ওকে, বর্ডার, এখানেও দেখেন আপনার বর্ডার অ্যান্ড শেডিং অপশন আছে। যদি এটাতে যাই, প্রথমে আছে বর্ডার, বর্ডার দেওয়া আছে আমার নান। যদি বক্সে ক্লিক দিয়ে আমি কি ধরনের বর্ডার নিব তার এখানে অপশন দেওয়া আছে। সলিড লাইন নিব না ডাবল লাইন নিব না এক পাশে মোটা নিব এক পাশ চিকন নিব, সেই অপশনটা এখানে বসে যাবে। এখানে আপনার বর্ডারের কালার পরিবর্তন করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন আপনার ইচ্ছা মতন, ঠিক আছে। বর্ডারের সাইজটা কত হবে সেটা সাইজটাকেও আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। এখন এই বর্ডারটা কোথায় অ্যাপ্লাই হবে? অ্যাপ্লাই টু টেক্সটে হবে নাকি প্যারাগ্রাফে হবে? টেক্সট বলতে প্রত্যেকটা ওয়ার্ডে, দেখেন এই যে লরেন ইপসন, ওই প্রত্যেক লাইনে, ঠিক আছে। আর এটা আছে আপনার পুরো প্যারাগ্রাফ জুড়ে হবে। এখানে চারটা অপশন আছে, যে এই চারপাশে কোন অপশনে বর্ডার আমি রাখবো না, সেটাকে শুধু জাস্ট খুলে দিব আমরা। যেমন আমি যদি এটাকে ক্লিক দিই, নিচে আমার কোনো বর্ডার থাকবে না। এই পাশে ক্লিক দিই, ওপরে আমার কোনো বর্ডার থাকবে না, শুধুমাত্র ডানে এবং বামে বর্ডার থাকবে। যদি এটাকে ওকে করে দিই, দেখেন এই বামে এবং ডানে বর্ডার চলে আসছে। এই ডিজাইনগুলো আপনার বেশিরভাগ ক্ষেত্রে কোটেশন মার্ক হিসাবে ব্যবহার করা হয়, কোটেশন মার্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আবার একটু বর্ডার লাইনে যাই। এখানে অনেকগুলো বর্ডার আছে, যেমন বক্স আছে, শ্যাডো আছে, একটু ছায়ার মতন তৈরি হবে, একটু 3D টাইপের কিছু বর্ডার আছে, আবার আপনার ইচ্ছা মতো কাস্টম বর্ডার এখানে আছে। এরপর আছে পেজ বর্ডার, এটা শুধু বর্ডার হচ্ছে আপনার টেক্সট অথবা প্যারাগ্রাফ। যদি আমরা এখান থেকে টেক্সটে দিতাম, ধরেন আমি চেঞ্জ করে রাখি, এখান থেকে কালারটাকে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি টেক্সটটা করে দিচ্ছি, টেক্সট করে ওকে দিয়ে দিই। দেখেন প্রত্যেকটা লাইনের ভেতরে যে হিজিবিজি 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 চলে আসছে, প্রত্যেকটা লাইন ধরে, ঠিক আছে, প্রতিটা লাইন ধরে আপনার বর্ডারটা চলে আসছে। আচ্ছা, এখন আবার একটু যাই, তাহলে এটা হচ্ছে বর্ডার, শুধু বর্ডার। এরপর আছে কি পেজ বর্ডার, মানে এই যে পেজের চতুর্পাশ, দেখেন এই যে পেজের চতুর্পাশে কিছু ফাঁকা আছে না, ফাঁকা, এই চতুর্পাশে একটা বর্ডার ক্রিয়েট করবে। পেজের বর্ডার আপনি দেখবেন কোনো কোনো বইয়ে চতুর্পাশটা অনেক শুধু লাইন থাকে, অনেক কিছু ডিজাইন থাকে। তাহলে বর্ডার, বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে যাবো হচ্ছে আমরা পেজ বর্ডারে যাব। সেম এখান থেকে বক্স, ঠিক আছে, চাইলে আপনি এখান থেকে আর্টও দিতে পারেন। এই দেখেন কিছু আর্ট আছে এখানে। এটা যখন আপনার ওই যে 2000 সালের দিকে যখন কম্পিউটার শেখা হয়, এইগুলো মানে দিতে খুব ভালো লাগতো। এই চারপাশে দেখেন আপনার হোল ডকুমেন্ট অথবা দিস সেকশন অথবা ফার্স্ট পেজ অনলি, আমি হোল ডকুমেন্টই দিলাম। এই দেখেন পেজের চতুর্পাশে সুন্দর কিছু ফুল চলে আসছে, এখনও থাকে। আর এইগুলো বেশি ব্যবহার করতে আগে যখন ট্রেনিং সেন্টারগুলো ছিল, ওই ট্রেনিং সেন্টারের নোটে আপনার এই ডিজাইনগুলো ছিল আগে, ঠিক আছে। হ্যাঁ, কোচিংয়ের শিটে, হ্যাঁ কোচিংয়ের শিটে। আচ্ছা, ওয়াটারমার্কও ছিল, হ্যাঁ ওয়াটারমার্কে যাবো একটু পরে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার পেজ বর্ডার, ঠিক আছে। এখানেও চাইলে আমি যে কোনো এক পাশকে অফ করে অন্য পাশে আমি দিতে পারি। এখানে বিভিন্ন ডিজাইন আছে, ডিফল্ট যে করা ডিজাইন, এগুলো নিয়ে আপনাকে কাজে, যেমন সার্টিফিকেটের ভিতরে যেগুলো থাকে এই টাইপের না, ক্যালিগ্রাফি টাইপের থাকে, ওগুলো আছে কি না আদৌ জানি না। এই যে এইটা এই যে ওপরে এবং নিচে আছে,
তো সার্টিফিকেট এরকম আপনার চারপাশেও থাকে। আচ্ছা, তাহলে এই প্যারাগ্রাফ গ্রুপটা আমার ক্লিয়ার করলাম। প্রথম হচ্ছে আমার বুলেট আকারে লেখা যাবে, ইন্ডেন্টের অত দরকার পড়বে না। এগুলো হচ্ছে আমার কি অ্যালাইনমেন্ট, দেন এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের লাইন হাইট। এরপরে শেডিংয়ের কালার অনেক সময় দরকার পড়বেও না। এবার বর্ডারটা আমার দরকার পড়তে পারে, কারণ ডিজাইনের ভিতরে ওরা আপনার চতুর্পাশে বর্ডারের লাইনটাও দিয়ে দিতে পারে, দিবে এমনটা ঠিক না, দিলেও দিতে পারে, ঠিক আছে। সো আর এই পাশে স্টাইল গ্রুপ, এডিটিং গ্রুপ, অ্যাডিন্স এগুলো আমার কখনোই দরকার পড়বে না। শুধু একটা পেজের ভিতরে বর্ডার খুব রিয়ার কেস, কিন্তু আপনার এই যে অ্যালাইনমেন্ট, বুলেট, কালার, ফন্ট চেঞ্জ, ফন্ট সাইজ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পরীক্ষায় আপনাকে করতেই হবে। আপনাকে বলে দিবে যে এই আপনি যে ডিসক্রিপশনে লিখছেন এটার ফন্ট সাইজ 14 করতে হবে, তাহলে এখান থেকে আপনি 14 করে দিবেন। আপনাকে বলে দিবে ফন্টটাকে তুমি এরিয়াল রেগুলারে লেখো বা শুধু এরিয়াল ফন্টে লেখো, ঠিক আছে। প্রশ্নে যতটুকু থাকবে ওইটুকুই করবেন, পাকনামো করে বেশি কিছু করার দরকার নাই, বোঝা গেল। প্রশ্নে যদি ভুল থাকে আপনি ভুলই করবেন। আচ্ছা, তাহলে হোম ট্যাবের ভিতরে আমরা এর বাইরে কোনো কিছু আর দেখবো না। এখন আসে ইনসার্টে আমাদের অনেক কিছু দরকার আছে। ইনসার্ট ট্যাব, এই পেজেসের আমার কখনো দরকার পড়বে না। আমাদের টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, টেবিল, কারণ এখানে যে অপশনগুলো আছে ম্যাক্সিমাম সময় আপনাকে টেবিল ওয়াইজ লিখতে হবে, তাছাড়া আপনি লিখতে পারবেন না। তো দেখেন টেবিলে কিছু অপশন আছে, আমরা আজকে লিখবো না, জাস্ট অপশনগুলো দেখবো আজকে। টেবিল কয়েকভাবে তৈরি করা যায়, যেমন এখানে আপনার রো কলাম দেওয়া আছে। রো কোনগুলো বলুন তো? ডান থেকে বামে, আর কলাম হচ্ছে উপর থেকে নিচে। সো আমি এখান থেকে এরকম 2 কলাম বা 3 কলাম নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা টেবিল নেওয়ার ওয়ে। এরপরে আরেকটা অপশন আছে, যদি আমরা এখান থেকে ইনসার্ট টেবিলে যাই, ইনসার্ট টেবিলে গেলে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, এই অপশনগুলো আমরা পেয়ে যাব। ক্লিক দিয়ে দিলাম, ঠিক আছে। ওখানে আপনি আপনার ইচ্ছা মতন কলাম এবং রো লিখতে পারবেন। এরপরে আবার একটু ইনসার্ট টেবিলে যাই, ইনসার্ট টেবিল। এখন নাম্বার রোর ভিতর পরে দেখেন অটোফিট বিহেভিয়ার, মানে টেবিলের ব্যবহারটা কেমন হবে। আমি যে নতুন টেবিল তৈরি করতেছি, এই টেবিল আমার সঙ্গে কেমন বিহেভ করবে সেটা। প্রথমে দেওয়া আছে হচ্ছে ফিক্সড কলাম উইথ। দেখেন তো এখানে কোনো কলাম এবং উইথ বা কলাম এবং রো ছোট বড় আছে কি? অ্যাকচুয়াল মাপে কিন্তু আমার এটা আছে, এটা অটোমেটিক একটা ফিক্সড হিসেবে দেওয়া আছে। এখন আমি যদি ফিট টু কন্টেন্ট দিই, দেখেন আমি ওকে দিয়ে দিলাম, কি আছে? ছোট। আমি যত বড় লিখবো ওই ঘরটা আমার অটোমেটিক্যালি তত বড় হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি আমার লেখার সঙ্গে ঘরটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু এইখানে যদি আমি লিখতাম, দুই সাইডে কি হচ্ছে? ছোট বড় হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, তাহলে আমরা আরেকবার একটু যাই। ইনসার্ট টেবিল, তাহলে অটো ফিট টু কন্টেন্ট বুঝতে পারছি। এরপর আছে কি অটো ফিট টু উইন্ডো, মানে আপনার যে উইন্ডো আছে সেটা বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমার এটা দরকার নাই, এটা দরকার নেই, আমার শুধু দরকার হচ্ছে নাম্বার অফ কলামের দরকার আছে। ওকে দিয়ে দিলাম। আমরা এখন দেখেন যখন আমি টেবিলের ভিতরে ক্লিক দিয়েছি, আমার টেবিল টুল 2টা নতুন করে ট্যাব দিয়ে দিয়েছে আমাকে। বাইরে যদি ক্লিক দিই, দেখেন হেল্পের পরে কি কোনো ট্যাব আছে? আর হেল্পের পরে একটা বাল্ব আছে খালি। টেবিলে যদি ক্লিক দিই, হেল্পের পরে টেবিল ডিজাইন এবং লেআউটটা চলে আসছে। আমার টেবিল ডিজাইনের ভিতরে যাই, কি কি আছে এটা দেখে আসে। প্রথমে কি আছে? আচ্ছা, টেবিল স্টাইল দরকার নেই, বাদ দেন। টেবিল স্টাইলে আসি। এই যে পুরো টেবিলটা, এটা হচ্ছে ডিফল্টভাবে তৈরি করা। এখানে আরও কিছু স্টাইল দেওয়া আছে, দেখেন মাঝখানে কি দিল? একটা বার দিয়ে দিল এবং এখানে কিছু ডিজাইন আমাকে করে দিছে। এগুলো হচ্ছে আপনার টেবিল ডিজাইন। আপনার টেবিলটা কীরকম হবে সেই ডিজাইন আপনি এখান থেকে নিতে পারেন। তো নর্মালি আপনার এটা থাকে।
এরপর শেডিং, টেবিলের পিছনের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, আমার টেবিল যা আছে ওটার ব্যাকগ্রাউন্ড কেমন হবে। এরপর আছে বর্ডার, আমি চাইলে কি করতে পারি যে এখানে আমি লিখছি, ধরেন আমার নেম ডট ডট দিলাম, এরপরে এটাতে কিছু দিচ্ছি না, এখানে দিচ্ছি যে ফাদার্স নেম, আরে ফাদার্স নেম, এখানে কিছু লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই টেবিলটা রাখবো না, শুধুমাত্র লেখাগুলো আমার এখানে থাকবে। তাহলে আমরা টেবিল ডিজাইন থেকে বর্ডার, এই যে বর্ডারটাকে করে দিব হচ্ছে আমরা নো বর্ডার। বোঝা গেল? শুধু লেখাটা থাকবে, আমার টেবিলটা নাই। তাহলে আমার দেখেন লেখাটা কত স্ট্রেট সুন্দর হয়েছে না? আমাকে কিন্তু মানে লাইন ধরে কিন্তু আমাকে তৈরি করা লাগেনি। ঠিক এখানেও আমাকে ওই টেবিলের মতনই কিছু আমাকে করে এই কাজগুলো করতে হবে। দেখেন কোনো লেখা কি ডানে বামে ছোট বড় আছে? কোনো লেখা কিন্তু ডানে বামে আমার ছোট বড় নেই। যদি আমরা এইটা তৈরি করতে যাই, এটা যদি আমরা তৈরি করতে যাই, শুধুমাত্র একটা কলামের ভেতরে কি এটা তৈরি করতে পারবো না? একটা টেবিলে এখানে নাম, তারপর নিচে অ্যাড্রেস, একটা ঘর পরে আবার ফোন নাম্বার দিলাম, এভাবে কিন্তু আমরা তৈরি করতে পারবো। তা টেবিলের যদি আমি লাইনগুলোকে উঠাতে চাই, অবশ্যই আমাকে টেবিল ডিজাইন থেকে বর্ডার থেকে হচ্ছে কি নিউ বর্ডার দিয়ে দেবো, তাহলে আমার এটা উঠে চলে যাবে। আচ্ছা, বর্ডার স্টাইল আমরা চাইলে একদম ডাবল লাইন বর্ডার দিতে পারি। দেখেন ডাবল লাইন বর্ডার দেওয়ার সঙ্গে মাউসটা আমার একটা ডিজাইনে চলে আসছে, আমি এখান থেকে ধরে এভাবে ছেড়ে দিলাম। দেখেন এখানে হয়ে গেল, বর্ডার স্টাইল কাজ করেন এখানে। এবার চলে আসছে, এখানে যেখানে ডাবল লাইন যুক্ত হয়ে গেছে। সো এটা আমাদের অতটা দরকার পড়বে না। ওকে, তাহলে আমাদের টেবিলটা তৈরি করতে হবে। হ্যাঁ, প্রয়োজনে আমাদের টেবিলটাকে বর্ডারটা কি হাইড করতে হবে। আবার এমনও পড়তে পারে যে দেখেন আমার তিনটা, এদেরকে বলা হয় সেল, ঠিক আছে, এই ঘরগুলো হচ্ছে আমার সেল। যদি কখনো এমন হয় যে এই নাম লিখছি, ফাদার নেম লিখছি, লেখার পরে এই দুইটা মিলে আমাকে একটা ঘরের ভিতরে তথ্য দিতে হবে, মানে ধরেন এই দুইজনের অ্যাড্রেস একই জায়গাতেই, ঠিক আছে, তাহলে আমাকে মার্জ করতে হবে, দুটো সেল আমাকে মার্জ করতে হবে। তাহলে দুটোকে সিলেক্ট করলাম, লেআউট থেকে মার্জ সেল, তাহলে দেখেন দুটো মিলে আমার কী হয়ে গেল, একটা হয়ে গেল, আমার দুটো মিলে একটা হয়ে গেল। তাহলে এখন লেআউটের ভিতরে কী কী আছে দেখেন। প্রথমে আছে ড্র টেবিল। ড্র টেবিলের কাজ হচ্ছে আমি যে টেবিলটা তৈরি করছি আমার ইচ্ছা মতো এখানে আমি চাইলে আরও সেল তৈরি করতে পারবো। দেখেন কতগুলো সেল হইল, আমার ইচ্ছা মতো আমি সেল এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে, আমার ইচ্ছা মতো দেখেন আমি সেল অ্যাড করে দিচ্ছি। এগুলো কিন্তু টেবিলের অংশ, এখানেও আপনার লেখা যাবে। ড্র টেবিলের কাজ হচ্ছে আপনার ইচ্ছা মতো সেলগুলোকে তৈরি করা। ইরেজার মানে হচ্ছে এগুলোকে মুছে দেওয়া, এগুলোকে মুছে দেওয়া, আপনার মুছে যাবে, এগুলো এই ঘরগুলো আপনার মুছে যাবে, ঠিক আছে। ডিলিট মানে তো বুঝতেছি, হয় সেলকে ডিলিট করব, না হলে পুরো টেবিলটাকে আমরা ডিলিট করব। ডিলিট সেল, কলাম, রো, টেবিল। তাহলে সেল মানে কি, যে ঘরে আমার কারসারটা আছে এটাকে বলি আমরা কি একটা সেল, এই সেল ডিলিট হয়ে যাবে। কলাম হচ্ছে যে এটা হচ্ছে কলাম, আমি যখন এই কলাম বরাবর মাউসটাকে উপরে নিয়ে যাব, দেখেন মাউসটা আমার নিচের দিকে অ্যারো সাইন চলে আসছে, এই অ্যারো সাইন অবস্থায় যদি আমি ক্লিক দিই ওই পুরো কলামটাই আমার কি হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে ডিলিট কলাম দিলে আমার ওই কলামটা নাই হয়ে যাবে। সেমভাবে ডিলিট রো, এই পাশে গেলে দেখেন এই পাশে গেলে অ্যারোটা আসতেছে না, কিন্তু এই পাশে গেলে আপনার তীরের মতন আসতেছে। জাস্ট এভাবে ক্লিক দিব, তাহলে আমার ওই রোটা সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে ডিলিট থেকে ডিলিট রোজ, আর কিন্তু রো আমার নাই। ওকে, এরপর আছে হচ্ছে আপনার ইনসার্ট অ্যাবভ, মানে আমার কারসার যেখানে আছে তার ওপরে একটা সেল তৈরি হবে, সরি কলাম, রো তৈরি হবে, তার উপরে একটা রো কলাম দুটোই তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে ডানে, এটা হচ্ছে আপনার বামে। আমরা যদি মাউসটাকে একটু ধার দিয়ে একটু মুভ করি, দেখেন এখানে প্লাস আইকন আছে না,
এই প্লাস মানে দুই আপনার সেলের মাঝখানে একটা রো চলে আসবে বা কলাম চলে আসবে একটা। সেম এখানেও যদি যাই, আচ্ছা এখানে আসেন, এখানে এই যে এখানেও আসে, প্লাস আইকন ক্লিক দিলে একটা কলাম তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি স্প্লিট সেল। স্প্লিট মানে কি বিভক্ত করে দেওয়া। আগে স্প্লিট টেবিলটা দেখি আমরা। ধরেন আমি এইটুকু সিলেক্ট করলাম, স্প্লিট টেবিল, দেখেন আমার দুটো টেবিল কি হয়ে গেল, আলাদা হয়ে গেছে। আমার দুটো টেবিল আমার খুলে গেছে, আলাদা হয়ে গেছে। এখন আমি যদি স্প্লিট সেল দিই নাম্বার অফ কলাম, মানে এই সেলের ভিতরে আবার আমরা কি করব, নতুন করে টেবিল তৈরি করতে পারবো আমরা। কার্সার রাখছি কোথায়, একটা সেলের ভিতরে। এই সেলের ভিতরে আমি চাইলে স্প্লিট সেলের মাধ্যমে নাম্বার অফ কলাম দিলাম হচ্ছে 5, নাম্বার অফ রো দিলাম হচ্ছে 3, দেন আমি ওকে দিয়ে দিই। দেখেন ওইটুকুর ভিতরে আবার আমার একটা নতুন করে টেবিল তৈরি হয়ে গেছে, বোঝা গেল। আচ্ছা, অটো ফিটের দরকার নাই, এরপরে এগুলো দরকার নাই। এখানে আসি, অ্যালাইনমেন্টে আসি। দেখেন এখানে ডিফল্টভাবে অ্যালাইনমেন্ট করা ছিল 4টা। টেবিলের আরও কিছু অ্যালাইনমেন্ট আছে, দেখেন 9টা টেবিল, 9টা অ্যালাইনমেন্ট আছে। যেমন ধরেন আমি যদি এখানে কিছু লিখলাম, লেখাটা আমার কই আছে, ওপরে বাম পাশে। আমি চাচ্ছি যে এই লেখাটা এই সেলের একদম সেন্টারে আসবে, তখন আমাকে ব্যবহার করতে হবে এই অ্যালাইনমেন্টের 9টা পার্ট। একদম সেন্টার বলতে অ্যালাইন সেন্টার, দেখেন একদম মাঝখানে আসছে, ডানে বামে ওপরে নিচের মাঝখানে। যদি আমরা এটাকে লেফটে দিতাম, সেন্টার লেফট, রাইট আপনার বটম লেফট, বটম রাইট, টপ লেফট, টপ রাইট। সো আপনার যেটা দরকার সেটা আপনি অ্যাপ্লাই করবেন। এরপর আছে টেক্সট ডিরেকশন। টেক্সটটাকে আমরা ঘুরাবো, দেখেন টেক্সট ডিরেকশনে ক্লিক দিচ্ছি, টেক্সটটা কী হচ্ছে, ঘুরতেছে, রোটেট করতেছে। আমরা সেলটাকে যদি একটু বড় করে দিই, আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাদের ফটোশপে একটা পার্ট ছিল না যে ওয়ার্ডের ভিতরে সমপরিমাণ গ্যাপ দিব, ওটার নাম কি ছিল, কার্নিং। এখানেও আমাদের আছে, দেখেন হোম, ফন্টে যাব আমরা, হোম থেকে ফন্ট অপশনে যাব, ফন্ট অপশন থেকে যাব হচ্ছে আমরা অ্যাডভান্স, ফন্ট অপশন থেকে অ্যাডভান্স। এখান থেকে দেখেন না, কার্নিং কেন, কার্নিং না, ওটা ছিল ট্র্যাকিং। কার্নিংতে হচ্ছে দুইটা ওয়ার্ডের মাঝখানের গ্যাপটাকে কম বেশি করবে। আচ্ছা, আমি যাচ্ছি যে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে কী হবে, গ্যাপ বাড়বে। তাহলে এই যে স্পেসিং বাই, এটার ভ্যালুকে আমরা বাড়ায় দিব, এটার ভ্যালু আমি বাড়ায় দিচ্ছি, ঠিক আছে। ওকে দিয়ে দিই, এই দে হয়েছে। ফন্ট সাইজকে একটু ছোটো করে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবেন। আর একদম ছোটো হয়ে গেলে তো হবে না, ঘরটাকে তাহলে বড় করে দিই। দেখেন তো হয়েছে কিনা আমাদের সেই ফটোশপের মতন। তাহলে কী দিয়ে করলাম এটা, আমরা ফন্ট গ্রুপ, হোম ট্যাবের ফন্ট গ্রুপ এই অপশনে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে যাবো হচ্ছে আমরা অ্যাডভান্সে এসে স্পেসিং বাই, এখানে আমরা একটা ভ্যালু বসায় দিব, ঠিক আছে। দেন আমরা এটাকে ওকে করে দেব। আচ্ছা, রিপিটেড হেডার রো, এটা বেশিরভাগ ক্ষেত্রে দরকার পড়ে যখন আপনার কি থাকে, যে কোম্পানির যে শিটগুলো থাকে সেখানে দরকার পড়ে। ধরেন আমি এখানে কিছু টেবিল নিচ্ছি, এখানে রাখলাম হচ্ছে নাম্বার, তারপর দিলাম হচ্ছে নেম, তারপর দিলাম হচ্ছে আপনার ফোন নাম্বার, ইমেল, তারপরে ধরেন অ্যাড্রেস, তারপরে আরটা কি দিব, আরটা দিলাম হচ্ছে, বেশি হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না কি দিব, অ্যামাউন্ট দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার টেবিলের হেডিং, এটা হচ্ছে আমার টেবিল হেডিং। এখন আপনি ধরেন আমি নিয়ে আসি, ফেক নেম, ধরেন এখান থেকে আমি ক্রমিক নাম্বার ট্যাব দিলে আমার বাড়বে, 1 নাম্বার দিলাম, এরপর নামটাকে নিচ্ছি, তারপরে তার ফোন নাম্বারটাকে নিচ্ছি,
তার ফোন নাম্বারটাকে নিলাম, এরপর তার ইমেল অ্যাড্রেসটাকে নিই জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ। এরপর তার অ্যাড্রেসটাকে নিচ্ছি, এরকমও থাকলে থাকতে পারে। অ্যামাউন্ট ধরলাম হচ্ছে 56,000। ফন্ট সাইজকে একটু ছোট করে দিই, ধরেন 12তে রাখলাম ফন্ট সাইজ। এটা হচ্ছে, এটাকে আমরা কি করতেছি এখন, ধরেন কপি করি। কপি করে আমি অনেকগুলো শিটে এটা বসাবো। মানে এই টেবিলটা হচ্ছে আমার কয়েকগুলো পেজ জুড়ে আছে, 2-3টা পেজ জুড়ে আমার এটা আছে। কত নম্বর পেজে, 2 নম্বর পেজে গেছে। আচ্ছা যাই হোক, আমি এইখান থেকে সবগুলোকে কপি করে কন্ট্রোল ভি দিলাম। আবার এইটুকুকে কপি করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, 6টা পেজ জুড়ে ধরেন আমার এই টেবিলটা আছে। এখানে টাইম নিউ রোমান দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু বোল্ড থাকবে না, নর্মালে থাকবে সব কিছু। 10 পিটিতে ফন্টটাকে রাখলাম। ওকে, তাহলে আমার এখানে দেখেন পেজ সংখ্যা কত, 7টা। এটা হচ্ছে আমার কি টাইটেল, এটা হচ্ছে আমার শিটের টাইটেল। দেখেন তো দ্বিতীয় পেজে কি শিটটার টাইটেল আছে আমার? 3 নাম্বার পেজে আছে? নাই। আমি চাচ্ছি যে এই টাইটেলটা প্রত্যেকটা পেজের টপে অটোমেটিকলি রিপিট করুক। কথা বুঝতে পারছেন? আমরা ম্যানুয়ালি বসাবো না, এটা অটোমেটিকলি রিপিটেড হবে। সো আমি টাইটেলের ঘরে একটা জাস্ট ক্লিক দিয়ে রাখবো, লেআউটে যাব, এখান থেকে রিপিটেড হেডার রো ক্লিক দিব, শুধু রিপিটেড হেডার রোতে একটা ক্লিক দিলাম। এখন দেখি চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে এগুলোকে চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে গেলে আমাকে প্রথম পেজের ওই লোকেশনে গিয়ে চেঞ্জ করলে নিচেগুলো অটোমেটিকলি আমার চেঞ্জ হয়ে যায়। এখন আমি যে প্রিন্ট করি, এটা আমার অটোমেটিকলি প্রিন্ট হয়ে চলে আসবে। সো এটা হচ্ছে আমার রিপিটেড হেডার রো। এটা আসবে না, জাস্ট আপনাদের যদি কখনো দরকার পড়ে এটা আপনার কাজে লাগাবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার কি টেবিল। এখন আসেন ছবি, যেটা আপনাদের লাগবেই লাগবে। টেবিলটাকে আউট করে দিই। যেমন দেখেন এই যে এখানে ছবি আছে না, ছবিটা আছে আবার কার ভিতরে, একটা শেপের ভিতরে। ঠিক আপনাকে এরকম সেম একটা জিনিস দিবে, যে এই শেপের একটা সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী ওই শেপের ভিতরে আপনি ছবিটাকে ইনক্লুড করে নেন, ঠিক আছে। প্রথমে ছবি ইনসার্ট, পিকচার থেকে দিস ডিভাইস। এখানেও আমাকে ক্লিপিং মার্কসের কাজ করতে হবে। ক্লিপিং মার্কস মানে কি বলেন তো? শেপের ভিতরে ছবিকে যুক্ত করা, ছবি না এটা। এখন এখানে দেখেন আপনি ইচ্ছা করলেও ছবিকে আপনি মুভ করতে পারবেন না, ছবিকে আমি মুভ করতে পারবো না। এই পাশে একটা আইকন আছে, এটাকে বলা হয় ওয়ার্ড র্যাপ, ঠিক আছে। র্যাপ অপশন, লেআউট অপশন, এখানে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে সবার লাস্টটাকে করে দিব ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা করে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে ছবিটাকে যে কোনো পজিশনে, যে কোনো জায়গায় আমি ছবিটাকে মুভ করাতে পারবো। ওকে, আচ্ছা আমি আবারও দেখাচ্ছি। ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে কি দিস ডিভাইস। আমি যে কোনো একটা ছবি আপনার এখান থেকে নিলাম। ছবি কী হয়ে থাকবে, ফিক্সড হয়ে থাকবে। ছবিকে আমার ফিক্সড হয়ে আছে। ছবিকে যদি মুভ করতে চাই অবশ্যই এখানে ক্লিক দেব, দেন আমরা অপশনে। এই অপশন যদি আমরা না পাই, পিকচার ফরম্যাট থেকে র্যাপ টেক্সট, র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে ছবিটাকে আমি আমার প্রয়োজন মতো ছোটো করতে পারবো, ছবিটাকে আমি আমার প্রয়োজন মতো মুভ করতে পারবো। মনে থাকবে? আচ্ছা, এখন আসেন পিকচার ফরম্যাটের ভিতরে কী কাজ আছে। রিমুভের কখনো দরকার হবে না। কারেকশানে আসি। কারেকশানটা হচ্ছে আমাদের ফটোশপের লেভেল, তারপরে অ্যাডজাস্টমেন্ট, যেগুলো কালার কারেকশন আমরা করছি সেটা। সো এখানে যদি আমার কোনো কিছু লাইটের পরিমাণ কম থাকে, লাইটটাকে বাড়াতে পারবো, লাইটের পরিমাণ বেশি থাকে, লাইটটাকে আমরা কমাতে পারবো। সেটা হচ্ছে আপনার কারেকশনের কাজ। যেমন কারেকশনে ক্লিক দিলাম, একদম নিচেরটা হচ্ছে কি হাইলাইট, লাইট বাড়ছে না? হ্যাঁ, আবার এই দিকে হচ্ছে আমার কি ডার্ক টাইপের, আমরা লাইটটাকে কমাই দিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে কারেকশনের কাজ, হচ্ছে লাইটকে কম বেশি করা। কালার, আমরা ওই যে কি ফটোশপের কি ওটা
কালার অ্যাডজাস্ট থেকে ছবির উপরে সলিড কালার আমরা দিয়েছিলাম, মনে আছে? কালারও দেখছি, আবার কি ছবিটাকে দেখছি। ঠিক এখানে এই কালারের কাজ হচ্ছে ছবিটাকে আমার যে কোনো এক কালার করে দিবে। আমরা ডিস্যাচুরেটের কথা মনে আছে? অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট ছবিকে সাদা কালো করে দিয়েছিল। ঠিক এখানে আমরা এই কালারের মাধ্যমে ছবিটাকে যে কোনো একটা কালারে রূপান্তর করতে পারবো। যেমন কালার থেকে ধরেন আমি ছবিটাকে এটা দিচ্ছি, দেন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, ঠিক আছে? এরকম ভেরিয়েন্ট কালার ইউজ করতে পারবো। বোঝা গেল? এরকম ভেরিয়েন্ট টাইপের কালার ইউজ করতে পারবো। এইটা মানে আপনারা দেখছেন কিনা জানি না, আপনারা হয়তো দেখে থাকবেন। আগের যুগে কি সাদা কালো ছিল না? এই সাদা কালোকে মানে কালার দেখার জন্য কিছু প্লাস্টিকের কালার কাগজ পাওয়া যাইত, বুঝতে পারছেন? ওইটা নিয়ে এসে এই মনিটরের সামনে লাগাই দিলে এই টাইপের কিছু দেখা যাইত। বোঝা গেল? এরকম কিছু দেখা যাইত। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার কালার। যদি আপনার এখানে ছবিটা সাদা কালো থাকে, আপনি এখান থেকে কালার থেকে সাদা কালো করে দিবেন। ওকে, এগুলোর দরকার নাই। পিকচার স্টাইল, এখানে দেখেন আপনার এই সার্কেলের মতন আছে, কিন্তু এই সার্কেল কখনোই আপনারা ব্যবহার করবেন না। যদি এখানে সার্কেল আছে না, এই সার্কেল আপনারা কখনোই ব্যবহার করবেন না। এগুলোকে বলা হয় ফ্রেম। আমাদের বাসার ছবি আটকানো, কিছু দেওয়ালে আটকানো ফ্রেম আছে না, সেই ফ্রেম এগুলো। সো এগুলো দিয়ে কিন্তু আপনি পরীক্ষা দিলে আপনাকে ফেল করে দিবে। এগুলো কখনোই দিবেন না আপনি। আচ্ছা, বর্ডারও আপনার দরকার পড়বে না। আমাদের যেটা দরকার পড়বে, ক্রপটা দরকার পড়বে। দরকার পড়বে হচ্ছে কি? ক্রপটা। আমরা যদি আমার এমনটা হয় যে শেপের ভিতরে যদি কোনো ছবিকে রাখতে চাই, ছবিকে নিয়ে আসার পরে ছবিকে সিলেক্ট করে ক্রপ টু শেপ, দেন এখান থেকে আমরা সার্কেলটাকে দিয়ে দিব। সার্কেলটা কিসের মতন হলো? ডিমের মতন হয়েছে। এখন এখানে দেখেন ক্রপ এক্সপেক্ট রেশিও 1/1 করে দিব। এখন সার্কেলটা হচ্ছে আপনার পারফেক্ট একটা সার্কেলে রূপান্তর হয়ে যাবে। পারফেক্ট একটা সার্কেলে রূপান্তর হয়েছে। কিন্তু আসলে এখানে আপনার এটাতে করা যাবে না, এটাও করা যাবে না। তাহলে করবো কিসে? আমরা ইনসার্টের ভিতরে কিছু শেপ আছে, আমাদের কিছু শেপ আছে। এখানে দেখেন সার্কেল আছে, এসি অফ করতে হবে। আচ্ছা, হয়েছে। দেখেন এখান থেকে ইনসার্ট থেকে শেপের ভিতরে কি আছে? সার্কেল আছে। এই সার্কেল শেপ ধরে আপনি তৈরি করবেন। তবে পরীক্ষায় এই সার্কেলের একটা সাইজ থাকবে, ওরা একটা সাইজ আপনাকে দিয়ে দিবে। এই যে দেখেন এখানে শেপ ফরম্যাটের ভিতরে এখানে সাইজটা বলা আছে, ঠিক আছে? ওই সাইজের ভিতরে আপনাকে ছবিটাকে কি করতে হবে? ইনক্লুড করতে হবে। এখন শেপের ভিতরে ছবিকে কীভাবে নিব? শেপ ফিল পিকচার। একটু আগে কি ছিল? ছবি নেওয়ার পরে তার ভিতরে কি নিয়েছিলাম? শেপ নিয়েছিলাম। সেটা হচ্ছে কি? ক্রপ থেকে। এখন হচ্ছে আপনাকে আগে শেপ নিতে হবে। শেপ নেওয়ার পরে আপনি কি করবেন? শেপের সাইজ ওরা যা বলবে সেই অনুযায়ী আপনি এখানে বসায় দিবেন। যদি ওরা দেখেন আমি এখানে বসাচ্ছি 3, এখানে চেঞ্জ হচ্ছে না? অনেক সময় এটা আপনার ফিক্সড হয়ে থাকবে, ওপরেও দিলে নিচেরটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে আপনার। কথা বুঝতে পারছেন? এটা ঠিক করবেন হচ্ছে সাইজ থেকে মোর অপশনে যাবেন। মোর অপশন থেকে লক এক্সপেক্ট রেশিও, এটা নর্মালি টিক চিহ্ন দেওয়া থাকে। যেমন ধরেন আমি যদি এখানে বসাই 5, নিচেরটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, বুঝছে না? এই যে 4.89, নিচেরটাকে যদি আমি 3 করি, ওপরেরটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, মাথা হাউলিয়ে যাবে, ঠিক আছে? সমাধান, সাইজের নিচের যে অ্যারোটা আছে এখানে ক্লিক দিব আমরা, লক, এটাকে আমরা উঠাই দিব। দেন ওদের যে কোশ্চেনের যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে আপনার উইথ হাইটের ভ্যালু, সেই অনুযায়ী আপনি ভ্যালুটাকে এখানে বসায় দিবেন। এখানে যে 5 থাকে তো 5 দিবেন, তাহলে হাইটটা এরকম 5 হয়ে যাবে। আর যে উইথ থাকে, যে 5 থাকে, তাহলে উইথেও আপনি 5 করে দিবেন। বুঝছে কি? ঝামেলা এখানেই বেশি হয় যে আমি একটা দিচ্ছি পরেরটা অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝা গেল? এটাতে ঝামেলা বেশি হয়ে যায়। কিন্তু এখন এইটার ভিতরে ছবিকে কীভাবে নিব আমরা? শেপ ফিল, দেন পিকচার, ওয়ার্ক অফ লাইন,
এখান থেকে ধরেন আমি এই এটাকে নিচ্ছি, ইনসার্ট করলাম, বসছে বসছে। এখন ছবিটা কি এরকম একটা চ্যাপটা হয়ে আছে না? আমরা এইটাতে একটু কাজ করব, পিকচার ফরম্যাটে যাব। আমরা পিকচার ফরম্যাট থেকে ক্রপে এসে এখান থেকে এই যে কালোগুলো, গোলবৃত্ত না কিন্তু কালো, এই কালো পয়েন্ট ধরে আমার, সরি কালো না, তাহলে গোলটাই, তাহলে এরকম আমার প্রয়োজন মতো ছবিকে আমি টেনে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এরকম অ্যাডজাস্ট করে দিলাম, কতটুকু আমার লাগবে, সাইজ আমার ঠিক থাকবে, ছবিটা আমার এখানে অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যাবো কোথায়, পিকচারে যাব। পিকচারে আসার পরে ক্রপে এসে এই যে ব্ল্যাক টানা গোল পয়েন্টগুলো ধরে আমরা টানাটানি করে অ্যাডজাস্ট করে দিব। অথবা আপনি চাইলে এটাকেও সাইজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বোঝা গেল শেপের ভিতরে ছবি নেবেন কীভাবে, বা ছবির ভিতরে শেপ নেবেন কীভাবে। আপনাকে সাধারণত একটা শেপ নিয়ে তার ভিতরে ছবিকে ইনক্লুড করতে হবে। তাহলে এখন চিন্তা করেন, যদি এই পাশটাকে আমরা করতে চাই, সবার প্রথমে এই পাশে কি আছে দেখেন তো, পিছনে একটা শেপ আছে। এই শেপটা কি শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ। রেক্ট্যাঙ্গুলার শেপ কীভাবে, ইনসার্ট থেকে আমরা শেপ রেক্ট্যাঙ্গুলার, এইভাবে আমি শেপটাকে দিয়ে দিলাম। এটারও একটা সাইজ থাকবে, উইড হাইটের একটা সাইজ থাকবে, যে কতটুকুর ভিতরে আমার থাকবে। এখন দেখেন এখানে কয়টা কালার আছে, একটা ফিল কালার, একটা আছে হচ্ছে আপনার বর্ডার কালার। আমরা বর্ডারকে অলওয়েজ নান করে দিব। আমরা এই যে শেপ আউটলাইন এখান থেকে করে দেবো কি, নো আউটলাইন। দেন আমরা এর ভিতরে এখন কাজ করব। এটা কি ছিল, বৃত্ত ছিল একটা, তাই না? তো এখানে আমি একটা বৃত্ত নিচ্ছি, একটা বৃত্ত নিলাম, এই বৃত্তকে কি করতে পারি আমরা, শেপের ভিতরে পিকচার নিয়ে আসতে পারি। পিকচার ওয়ার্ক অফ লাইন, দেন আমরা এখান থেকে এটাকে বসালাম। এখন এটাকে একটু যদি আমি সুন্দর করে বসাতে চাই, তাহলে চলে যাবো কোথায়, পিকচার ফরম্যাট, দেন ক্রপে এসে ছবিটাকে আমার প্রয়োজন মতো সুন্দর করে অ্যাডজাস্ট করে আমরা করে দেব, ফিল আপ করে দিব। ঠিক আছে, দিয়ে এটারও কি নাই, বর্ডার নাই, তাহলে বর্ডারটা কার আছে, শেপের আছে, কিন্তু তাহলে শেপের বর্ডারটাকে আমরা কি করে দেবো, নো বর্ডার করে দেবো। দেন এটাকে ধরে আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা একটু স্কেলটা নিয়ে আসব। আমরা পিকচার ভিউ থেকে রুলার, এই যে এটা হচ্ছে স্কেল, তবে এটা আমরা একটু বাইর দিয়েই করব, কারণ আমাদের তো ওরা বলে দিবে মার্জিন কতটুকু রাখতে হবে। তো মার্জিন আপনি রাখবেন কীভাবে, লেআউট থেকে মার্জিন, ঠিক আছে, ডানে বামে উপরে কতটুকু হবে, যে মার্জিন থেকে কাস্টম মার্জিন, পেজের মার্জিনটা আমার এই যে টপ, তারপরে বটম, লেফট, রাইট, আমার কতটুকু মার্জিন হবে। ধরেন আমি 0.2 দিচ্ছি, বটমে 0.2, এরপর লেফটেও 0.2, রাইটেও 0.2। দেন এই যে আমার ছোটো হয়ে গেছে কিনা, দেন আমি ছবিটাকে এখন সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দিব। বোঝা গেল? এখন এরপরে কি আছে, এখানে কন্ট্যাক্ট, তারপরে আইকন আছে। আচ্ছা, আইকন কই পাবো দেখেন, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা কই গেল, এখানে ছিল আইকন, না স্যাম্পলে, এটা তো পুরাতন ভার্সন না, এখানে আইকন নাই, নতুন ভার্সন করতে এখানে আইকনের অপশন ছিল। যদি আইকন না থাকে আপনার আইকন ইয়ে থেকে নিয়ে আসবেন, ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসবেন। ঠিক আছে, ফ্ল্যাট আইকন থেকে আপনারা এগুলোকে ডাউনলোড করে এখানে কাজ করবেন। কেমন? স্যাম্পলে আহামরি আইকন নাই, বুঝতে পারছেন? যেমন এই যে এখানে মেইল আইকন, তারপরে ফোন আইকন, হোম আইকন, এই আইকনগুলো আপনি পাবেন না স্যাম্পলের ভেতরে। স্যাম্পল তো হচ্ছে একটা ফন্ট, বুঝছি কি? এরপরে আমাকে লিখতে হবে, লিখে আমাকে এখন এই কাজগুলো কমপ্লিট করতে হবে। এখন যদি আমরা এই পাঁচটাকে একটু কন্ট্রোল, এই লেখাগুলো এরকম কেন দেখি, একটু পরিষ্কার ছবি ওপেন করি তো। এখন ধরেন আপনি নিচে লিখবেন, তাহলে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা অবশ্যই টেবিল যদি ইউজ করি, টেবিলে কিন্তু আমরা
লিখতে পারবো। যেমন ধরেন আমি এখান থেকে কি নিচ্ছি, টেবিল থেকে একটা নিলাম, দেন এটাকে আমি এইভাবে এই বরাবর দিয়ে দিচ্ছি, এখানে রাখতেছি। এখন এইটার ভিতরে আপনার কি থাকবে, অনেকগুলো রো থাকবে, মানে এই যে কন্টাক্ট। আচ্ছা, শেপটাকে পিছনে দিই, রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক। কই গেল টেবিল আমার, কই গেল টেবিল হারিয়ে গেছে। আচ্ছা, আসতেইছে না। যাই হোক, আমরা লেখালেখি কালকে করব। আজকে আপনারা একটু যতটুকু দেখালাম, আপনাদের এখানে আর বেশি দরকার নাই। ফন্ট, প্যারাগ্রাফ, ইনসার্টের ভিতরে টেবিল, তারপরে পিকচার আর শেপ, এই কয়েকটা পার্ট হলেই আপনি একটা সিভি তৈরি করতে পারেন। আরেকটা অপশন আছে টেক্সট বক্স। আপনি যদি টেবিল দিয়ে না করতে চান, চাইলে আপনি টেক্সট বক্স দিয়েও করতে পারেন। এই ঘোড়ার ডিম তো ওপেনই হয় না। আচ্ছা, এই যে এখানে দেখেন আপনার লেখা আছে না, এটা আইকন দেওয়া আছে। আমরা চাইলে এখানে টেক্সট বক্সের সাহায্যেও লিখতে পারবো। যেমন এই যে টেক্সট বক্স থেকে ড্র টেক্সট বক্স, মানে আমি এখানে ড্র করে দিচ্ছি। কি আসছে, ব্যাকগ্রাউন্ড আসছে না, আসুক। কন্টাক্ট দিলাম, কন্টাক্টের এটাকে করে দিচ্ছি বোল্ড, এটাকে আমি টাইম নিউ রোমান করে দিই, ফন্ট সাইজকে একটু বড় করে দিচ্ছি। এখন এইটার কি আছে, বর্ডার আছে, কালার আছে, তা শেপ ফরম্যাট থেকে শেপ ফিলকে নো ফিল, শেপ আউটলাইনটাকে নো আউটলাইন হয়েছে। এখন কালারকে আমি পরিবর্তন করে দিব, এরকম হোয়াইট করে দিলাম। বোঝা গেল? আমরা চাইলে এরকম টেক্সট বক্স দিয়েও কাজটাকে উঠাতে পারি। তবে টেবিল দিয়ে করলেও অনেক ইজি হয়, জিনিসটা অনেক ইজি হয়। এখন এই যে এখানে কিছু লাইন আছে না, ধরেন এখানে আমার নাম আছে। সাপোজ আমি এখান থেকে আবার টেক্সট বক্স নিচ্ছি, ড্র টেক্সট বক্স, এখানে আমি নাম দিচ্ছি। আপনার বোনের নামটা কি যেন? মাহফুজা, এরকম না জেড? আচ্ছা, মাহফুজা, এখানে বড় করে দিচ্ছি ফন্টটাকে। দেন আমি নিউ রোমান দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম। এটার কিতে তুলতে হবে, বর্ডার তুলতে হবে। তাহলে শেপ আউটলাইনকে নো আউটলাইন, ফিলটাকেও আমরা নো ফিল করে দিলাম। এরপরে এই যে দেখেন এখানে কি আছে, লাইন আছে না, লাইনটা আমরা শেপ থেকে নিব। এই যে শেপের ভিতরে লাইন প্রথমটা, এখানে ক্লিক দিয়ে শিপ ধরে আমরা এরকম করে টান দিব, বুঝছে? হ্যাঁ, আচ্ছা, সেম জিনিস। এগুলো সব টেক্সট বক্স দিয়ে করা আছে, আমরা চাইলে টেবিল দিয়েও করতে পারি। আপাতত আপনাদের ইচ্ছা মতো আপনারা ট্রাই করে দেখেন কোনটাতে আপনারা পারেন না। আগামীকালকে আমরা এটা কমপ্লিট করব। আমরা এটা 2টা ক্লাস করব, এরপরে আপনাদের প্রতিদিন একটা করে আমি সিভি করতে দিব। ঠিক আছে, 4-5টা সিভি আপনাদের কাছ থেকে আমি করে নিব। বোঝা গেল? আজকে একটা ক্লাস নিলাম, আগামীকালকে একটা আমি ক্লাস নিব একটু। তাহলে এই কয়েকটা অপশন একটু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, শেপগুলো তৈরি করবেন, সার্কেলের ভিতরে ছবি নেবেন, হ্যাঁ, নিয়ে একটু প্র্যাকটিস করবেন যে করা যায় কিনা। আচ্ছা, এখানে চাইলে আমরা শেপটাকে মডিফাইও করতে পারি। যেমন ধরেন এই যে শেপ আছে না, এই শেপটাকে আমরা মডিফাই করব। ওই যে ডিরেক্ট সিলেকশন টুল মনে আছে, এখানেও রাইট ক্লিক, এডিট পয়েন্ট, দেন আমরা এই পয়েন্ট দিয়ে একটু মডিফাই করলাম। এটাকে আমি সুন্দর করে এখানে বসায় দিলাম। বোঝা গেল? এরকমও কিছু আপনি করতে পারেন। রাইট ক্লিক দিয়ে এডিট পয়েন্ট। ওকে, আচ্ছা, ভিডিও